স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স উৎপাদনশীল খাতে বিনিয়োগ হচ্ছে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। তাই প্রবাসীদের অর্থ বিনিয়োগ নিয়ে আসতে আরও তাগিদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে কৃষি ও এসএমই পাশাপাশি বড় বিনিয়োগও এখন প্রবাসীরা করছেন। আজ আমাদের আলোচনার বিষয় রেমিটেন্সের উৎপাদনশীল ব্যবহার। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ব্যাংক এশিয়ার রেমিটেন্স বিভাগের প্রধান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাজিম উদ্দিন এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। জিডিপিতে এখন 10% অবদান রাখছে প্রবাসীদের কষ্টার্জিত পাঠানো অর্থ বা রেমিটেন্স। গেল অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় $14.5 বিলিয়ন, যা এর আগের অর্থবছরের চেয়ে 12.6% বেশি। তবে প্রবাসীদের পাঠানো এই বিপুল পরিমাণ অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ না হয়ে জমি কেনায় বেশি ব্যবহার হয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। রেমিটেন্সের বেশি ব্যবহার হচ্ছে জমি এবং ফ্ল্যাট কেনার মতো অনুৎপাদনশীল খাতে। এটি উচিত নয়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স উৎপাদনশীল খাতে বিনিয়োগের চেষ্টা করতে হবে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এখন দেশের কৃষি ও এসএমই খাতেও প্রবাসীদের বিনিয়োগ হচ্ছে। নতুন 3টি এনআরবি ব্যাংকের অনুমোদন দেয়ায় দেশের বড় বিনিয়োগেও প্রবাসীদের অবদান বাড়বে বলে আশা করেন তিনি। আমাদের যে এসএমই সেক্টরটা, এটার একটা বড় অংশ আমাদের এই এনআরবির পাঠানো রেমিটেন্স থেকে আছে। এমনকি বিদ্যুৎ উৎপাদনে তারা এসেছেন, সব তারা বিভিন্ন জায়গাতে তারা বিনিয়োগ করছেন, রিসোর্ট তৈরি করছেন। আমি আশা করব যে ইকোনমিক যে জোন হচ্ছে, সিলেটে হচ্ছে এবং অন্যান্য জায়গায় হচ্ছে, এই সব জায়গাতে আমাদের এনআরবি ইনভেস্টররা এসে যুক্ত হবেন। রেমিটেন্সের ক্ষেত্রে অবদান রাখায় এনআরবি সম্মেলনে 10টি ব্যাংককে পুরস্কৃত করে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব সৈয়দ নাজিম উদ্দিন এবং জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব সৈয়দ নাজিম উদ্দিন, আপনাকে প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে প্রবাসীরা যে অর্থ পাঠাচ্ছেন দেশে, সেই অর্থটা ঠিক উৎপাদনশীল খাতে ব্যবহৃত হচ্ছে না, জমি কেনাতে, ফ্ল্যাট কেনাতে ব্যবহৃত হচ্ছে। কি আসলে করা উচিত আমাদের, বা কি করলে যারা প্রবাসী আছেন তাদের অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহার করবেন? আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। আমরা যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বললেন যে এসএমই এবং খাতে এবং কিছু কিছু নতুন নতুন খাতে তারা করছেন, বিনিয়োগ করছেন। কিন্তু আমার মনে হয় একটা সরকারের উদ্যোগ থাকা দরকার, কোন খাতে কোন ব্যবসা করলে তাদের জন্য সুবিধা হয়। আপনি যদি ঢাকা থেকে চিটং যান অথবা চিটং থেকে ঢাকায় আসেন, দেখবেন রাস্তার দুধারে অনেকগুলো আনফিনিশড সিএনজি স্টেশন পড়ে আছে। রাইট। তারা চিন্তা করে নাই যে ফিজিবিলিটি স্টাডি করে নাই, তারা জানেও না ফিজিবিলিটি কি জিনিস, অনেকে জানে না। এই জায়গায় সরকারের একটা গাইডলাইন, একটা ডিপার্টমেন্ট বা একটা দপ্তর অথবা অধিদপ্তর থাকা দরকার ছিল, যে কোন খাতে টাকাটা বিনিয়োগ করলে তার রিটার্ন আসবে। সারা জীবন বিদেশে কাটিয়ে এসে যখন সে দেশে চলার জন্য, ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য তার টাকার দরকার হবে, সেজন্য সে ব্যবসা চিন্তা করেছে। রাইট। তো এই ব্যবসাটা শুরু করতে গিয়ে সে অর্ধেক গিয়ে দেখলো যে তার টাকা পয়সা আর নেই, যে নতুন করে সেটা শেষ করবে। রাইট। যদি গাইডলাইন থাকতো যে তাহলে এই অবস্থাটা আসলে হতো না, এই অবস্থাটা হতো না। ধন্যবাদ। জনাব ওয়াজিদ হাসান শাহ, যেটা সৈয়দ নাজিম উদ্দিন বলছিলেন যে কোনো প্ল্যাটফর্ম নাই আসলে। এই প্ল্যাটফর্মটা আসলে তৈরি করার দায়িত্ব ডেফিনেটলি সরকারের, কিন্তু বেসরকারি উদ্যোগও কিছু করা যেতে পারে। আমাদের দেশে কি সেরকম সুযোগ আছে? আমরা জানি একটা প্ল্যাটফর্ম হতে পারে স্টক মার্কেট, কিন্তু আমরা জানি স্টক মার্কেটে বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ। সেইখানে হয়তো বিনিয়োগকারীরা, বিশেষ ক্ষুদ্ররা আগ্রহী হবেন না। এমনকি সিকিউর একটা থাকতে পারে, ইনভেস্টমেন্ট আর্ম থাকতে পারে যেখানে মানুষ করতে পারে। আমার মনে হয় তার আগে আমাদের আরও কিছু ইস্যু নিয়ে ডিল করা দরকার। এই যে যাচ্ছে আমাদের কর্মীরা বিদেশে, রাইট, দে আর গোয়িং টু আর্ন মোর মানি উইথ দ্যাট অবজেক্টিভ ইন মাইন্ড, যে সেভিংস করবে, দেশে একসময় ফিরতে হবে। কারণ অধিকাংশ জায়গায়, মধ্যপ্রাচ্যে যাক, মালয়েশিয়া যাক, সিঙ্গাপুরে যাক, দে হ্যাভ টু কাম ব্যাক আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম।
আমরা কিন্তু কোনো কস্ট বেনিফিট অ্যানালিসিস করিনি যে কত টাকা খরচ করে তারা যাচ্ছে। এই খরচটা প্রথমে তো তাদের উসুল করতেই হবে, এবং তারপরে আমেরিকান ড্রিমের মতো দে অলসো ড্রিম অফ হ্যাভিং দেয়ার ওন হোম, দেয়ার ওন কার অ্যান্ড আ রিটায়ারমেন্ট ফান্ড। কিন্তু তারপরে তো বিনিয়োগটা আসবে, তার আগে তো বিনিয়োগটা আসবে না। এবং দেখা গেছে কিছু কিছু অঞ্চলে, যেমন আমরা জানি সিলেটের অনেক বাড়ি হচ্ছে প্রচন্ড রকম এক্সপেন্সিভ জমি। কেন? লন্ডন থেকে টাকাটা আসে। নোয়াখালীর কিছু অঞ্চলে অনেকে বলে ঢাকার থেকে জমির দাম নাকি বেশি, বিকজ ওখানে প্রচুর রেমিটেন্স আসছে। দিস আর দ্য থিংস দ্যাট হ্যাভ টু বি লুকড ইনটু। আমরা জানি যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্টে মালয়েশিয়ায় যেমন কর্মী পাঠানোর একটা উদ্যোগ নিয়েছে সরকার, যদিও এখন পর্যন্ত বেশি লোক যায়নি, 3000-এর মতো লোক গেছে। কিন্তু কি করেছে সরকার? একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, যেখানে আগে 2-3 লাখ টাকা লাগতো মালয়েশিয়ায় লোক যেতে, এখন প্রথমে সেটা 33,000 টাকা দিয়ে শুরু হলো, এখন 29,000। সফল হয়নি, পুরোপুরি সফল হয়নি, কিন্তু এখন আমরা এই আমাদের আমার মনে হয় অনেকখানি সফল হয়নি। হ্যাঁ, আমাদের অবশ্যই উদ্দেশ্য ছিল 50,000 লোক পাঠানো, গত বছর গেছে 3,000-এর মতো। রাইট। কিন্তু আমরা যদি সার্বিক পরিস্থিতি দেখি, গত বছর কিন্তু আমাদের ওভারঅল অনেক কম লোক গেছে। মানে উই ওয়ার হোপিং যে আমাদের রেমিটেন্সও প্রায় 15 বিলিয়ন আসবে, আমাদের রেমিটেন্স কিন্তু 14 বিলিয়নের কম আসছে। 2012-এ আমাদের $14.16 বিলিয়ন। আমরা যদি এরপরে দেখে নিই, আমাদের এই আজকে পর্যন্ত আমরা যদি জানি যে আমাদের রিজার্ভের পরিমাণ হচ্ছে 19 বিলিয়ন, $19 বিলিয়ন প্লাস। সেটা যদি হয়, এর একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে রেমিটেন্স থেকে, ডেফিনেটলি। এবং বোঝা যাচ্ছে যে এই টাকাগুলো আসলে অলসভাবে পড়ে আছে। এখন আমাদের প্রাইভেট সেক্টরে তো একটা বন্ড মার্কেটেও তো একটা ইনভেস্ট করতে পারে, সেখানে ইনভেস্টার অনেকটা সিকিউরড। এক্স্যাক্টলি। তো এই জাতীয় জিনিস কি আমরা আসলে উৎসাহ দিতে পারি না? উৎসাহ দিতে পারি। আপনি যদি চিন্তা করেন যে যেখানে 14 বিলিয়নের কাছাকাছি, 2012-এ $14.16 বিলিয়ন রেমিটেন্স আসছিল, 2013-এ $13.83 বিলিয়ন আসছিল। রাইট। আমরা বলি পদ্মা ব্রিজ বানাতে $2.9 বিলিয়ন দরকার। এটা মানে খুব সহজে এখান থেকে কিন্তু অ্যাক্সেস করা যায় এই টাকাটা। রাইট। সো প্রপার ইউটিলাইজেশনের দিকে কিন্তু আরো মনোনিবেশ করা দরকার, সরকারেরও প্রাইভেট সেক্টরেরও। আপনি যেটা বলেন স্টক মার্কেট, কিন্তু স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ। অবশ্যই কিছু লোক ওখানে স্টক মার্কেটে, বন্ড মার্কেট হতে পারে, বন্ড মার্কেটের ডেভেলপমেন্ট বাংলাদেশে কিন্তু আনফরচুনেটলি এখনো অতদূর হয়নি। আস্তে আস্তে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চিন্তা করছে একটা নতুন কমোডিটি মার্কেট, তারপরে ডেরিভেটিভস মার্কেট করবে। এখন ডেরিভেটিভস মার্কেটও কিছু রিস্ক থাকতে পারে, কিন্তু কমোডিটি মার্কেটটা দ্যাট উইল বি ইন্টারেস্টিং টু সি হাউ ইট ডেভেলপস। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো শাহ। জনাব নাজিমুদ্দিন, আপনার কি মনে হয় যে সরকারের পাশাপাশি প্রাইভেট ব্যাংক, আমি প্রাইভেট সেক্টর কথাই বলছিলাম, আপনারা কি কতটা এগিয়ে আসতে পারেন তাদের ইনভেস্টমেন্টের কথা থেকে? তাদের অনেকেই কোনো এক্সপার্টিজ নাই, তারা কোন ব্যবসা করবেন? আপনি যেটা বলছেন তারা কোনো ফিজিবিলিটি স্টাডি করে না, তো এমন কি কোনো ব্যবস্থা করা যায় যেখানে আপনারা তাদেরকে হেল্প করতে পারেন? একটা ইনভেস্টমেন্ট আর্ম থাকতে পারে আপনাদের। প্রাইভেট ব্যাংক বা যে কোনো ব্যাংকে আজকাল যে সার্ভিসটা দেওয়া হচ্ছে, যেমন আগে টাকা আসতো 10 দিন, 12 দিন, 15 দিন লেগে যেত, সে জায়গায় এখন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যে টাকাটা আসে সেটা আসতে সময় লাগে মাত্র 1 মিনিট, এবং মাত্র একদিনে 24 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো সোনালী যে কোনো ব্যাংকে আমরা অ্যাকাউন্ট ক্রেডিট করতে পারছি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমরা এই কমফোর্টটা দিতে পারতেছি। হ্যাঁ, যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা সফটওয়্যার চালু করেছে BFTN, সেটার কারণে আমরা খুব তাড়াতাড়ি আমাদের বেনিফিশিয়ারিদের কাছে চলে যেতে পারছি। আচ্ছা, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা হেল্প করতে পারি কিনা, হ্যাঁ, আমরা সবসময় তৈরি আছি। আমাদের কাছে যদি সে আসে যে বলে যে আমি ইনভেস্টমেন্ট করতে চাই, কোন খাতে ইনভেস্টমেন্ট করবে সেটা তো ব্যাংক ডিকটেট করবে না। না, অ্যাবসলিউটলি ব্যাংকের কাজও না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আলাদা কোনো উইং থাকতে পারে কিনা, যেটা এই মুহূর্তে হয়তো নাই। এবং ব্যাংকে আসলে আমাদেরকে যদি বলে যে আমার এত টাকা আছে, আমি একটা এই খাতে যেতে চাই, আচ্ছা, আমরা যদি দেখি যে এটা উৎপাদনশীল কি অনুৎপাদনশীল, আমরা যদি দেখি যে এটা লাভজনক কি অলাভজনক, আচ্ছা, সেখানে আমরা দেখতে পারি। যেমন একটু আগে ভাই বলতেছিলেন যে শেয়ার মার্কেটে আমরা এই আলোচনার অংশ পরে যাব। আমাদের সময় হয়েছে বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতি যাবার, ফিরছি সেটির সাথেই থাকবে। খাতুনগঞ্জ থেকে মতিঝিল, সৌজন্যে অগ্রণী ব্যাংক লিমিটেড।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি রেমিটেন্সের ব্যবহার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ব্যাংক এশিয়ার ফরেন রেমিটেন্স বিভাগের প্রধান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাজিম উদ্দিন এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ এবং জনাব নাজিম উদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব শাহ, আপনার কাছে এবার প্রশ্ন। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম রেমিটেন্সের আসলে সঠিক ব্যবহার হচ্ছে কিনা বা কি করা যেতে পারে। আমাদের প্রতিবেদনে যেখানে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানালেন যে এসএমই খাতে ব্যবহৃত হচ্ছে, কৃষি খাতে ব্যবহৃত হচ্ছে এখন প্রবাসীদের অর্থ। এই যে ব্যবহৃত হচ্ছে, এটা কি কোনো এটা হচ্ছে একেবারেই ব্যক্তি উদ্যোগে যারা করছেন, এর কোনো প্রাতিষ্ঠানিক রূপ নেই আমার জানার মতো নেই। এর ফলে আসলে মানে সেই অর্থে যে অর্থে আমরা গ্রোথ চাচ্ছি সেটা হচ্ছে কিনা, হবে কিনা, সাস্টেইনেবল কিনা? আনসাস্টেইনেবল। কেউ হয়তো একটা ব্যবসায়িক উদ্যোগ নিয়ে সফল হবে, কেউ হয়তো হবে না। কারণ এখানে যাদের হাতে টাকাটা আসছে তারা কিন্তু একইভাবে ভ্যালিউ করছে না যে কষ্ট করে পাঠাচ্ছে তার মতো, তাই না? এটা তো যার হাতে আসছে সে তো টাকাটা উপার্জন করেনি, সো তার কিন্তু ফোকাস উইল বি ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য পারসন হু সেন্ডিং দ্য মানি, রিমিটিং দ্য মানি। এবং আমি মাননীয় গভর্নর আমার এক্স কলিগ বিআইডিএস এ, আমি এই স্টাডিটা সম্পর্কে অতটা জানি না আনফর্চুনেটলি, আই উইশ আই হ্যাড দ্য ইনফরমেশন। আমি বলতে পারি যে উল্টাটাও কিন্তু হচ্ছে। আমি এরকমও কেস দেখেছি, আমি গত বছর অক্টোবর পর্যন্ত একটা এসএমই লোন ডিফল্ট স্টাডি করেছিলাম একটা মেজর ব্যাংকের সাথে, এবং দেখলাম বিভিন্ন জায়গায় গিয়ে যে পিপল আর টেকিং আউট এসএমই লোনস টু সেন্ড দেয়ার চিলড্রেন অ্যাব্রড। এই টাকা তারা নিয়ে পাঠাচ্ছে তাদের ব্যবসার এগেনস্টে, কিন্তু লোনটা নেওয়া। ফলে এরকম একটা কেস এনকাউন্টার করলাম, একজন তার ছেলেকে দুইবার পাঠিয়েছে, দুইবার লোন নিয়ে। প্রথম মাসে শোধ করতে পেরেছে, সেকেন্ড টাইম সে শোধ করতে পারেনি। ছেলে চলে আসছে কাজ না করে, ছেলে বাবার আদরে থেকে কষ্ট করতে মানে অভ্যস্ত না, এবং এখন সেই লোকটা লোন ডিফল্টার। সো আমরা যদি দেখি, একদিকে গভর্নর বলছেন যে এসএমই লোন, এসএমই খাতে টাকাটা আসছে, রেমিটেন্সের টাকা আসছে, আর এদিকে কিন্তু আমরা দেখছি এসএমই লোন ডিফল্ট বাড়ছে বিকজ পিপল আর সেন্ডিং দ্য চিলড্রেন অ্যাব্রড অন দিস মানি। তাহলে উপায় কি? আমরা কি এখন একটা বড় কনসোর্শিয়াম হতে পারি কিনা, যেখানে ইনভেস্টররা তাদের ছোট ছোট অর্থ ইনভেস্ট করতে পারে, এরকম করতে পারে? আমি মনে করি যদি লার্জ কনসোর্শিয়াম হয় একটা রিস্ক থাকে। এটা যদি লোকালাইজড হয়, লোকাল এন্টারপ্রেনিয়ররা, বিজনেসম্যানরা মিলে ওই এলাকার জন্য করে, আমার মনে হয় ওভারসাইটটা সহজ হয়। ওইখানে ওভারসাইটটা করা। এই ক্ষেত্রে যদি একেবারেই ব্যক্তি উদ্যোগ হয়, সেখানে কি বাংলাদেশ ব্যাংক ভূমিকা নিতে পারে এই ওভারসাইট করার ক্ষেত্রে? আমরা যদি এই জাতীয় কোনো উদ্যোগের কথা বলি, আমরা ঠিক এটা নিয়ে কখনো ভাবিনি। আচ্ছা, আমার মনে হয় যে ব্যাংকগুলোকে আগায় আসা উচিত, এখন এগিয়ে আসা উচিত। এবং হোয়াই নট আমরা যেমন রেমিটেন্সের বেনিফিশিয়ারিদের সার্ভ করছি, সেরকম বাংলাদেশ ব্যাংকের থেকে পারমিশন নিয়ে অথবা বাংলাদেশ ব্যাংকে সম্পৃক্ত করে যে কোনো কাজই করা যায়। সেটাই, কারণ আপনিও বলছিলেন যে অনেকে ব্যবসা করছে, তাদের কোনো ফেসিলিটি থাকে না, অনেকটা ট্রায়াল এন্ড এরর এই পদ্ধতির মাধ্যমে সবাই যাচ্ছে ব্যবসা করতে। কেউ ভালো করছে, কেউ খারাপ করছে। এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আসলে যে দায়িত্ব, সেই দায়িত্ব আসলে ডেফিনেটলি সরকারের, পরে আসলে প্রাইভেট সাপোর্ট হিসেবে কাজ করবে ব্যাংকগুলো করতে পারে, সেটা আপনি বলছেন। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব শাহ, আপনার কি মনে হয় বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠানগুলো, যে অর্থে আমরা ইউরোপ আমেরিকা দেখি তারা ব্যাংকগুলো, তাদের ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো যে অর্থে সার্ভিস দেয়, সেইটা কি আমরা দেখি আমাদের এখানে যে প্রাইভেট ব্যাংক শুধুমাত্র ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যেটা একটা আর্ম আছে, এর বেশি কিছু মার্চেন্ট ব্যাংকিং উইংগুলি সচল বেশি। আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকের মতো অনেকগুলো সেটআপ আছে, আনফরচুনেটলি দে হ্যাভ নট প্রোগ্রেসড লাইক দেয়ার কাউন্টারপার্টস হ্যাভ ইন দ্য ওয়েস্ট। এখন আপনি বলতে পারেন যে আমাদের দেশে কনসেপ্টটা রিলেটিভলি নিউ, 10-12 বছরের মধ্যেই এগুলি গড়ে উঠেছে, আর বিদেশে তো এগুলি 100-200 বছর যাবত আছে। সো দে হ্যাভ ডেফিনেটলি দ্যাট টাইম অ্যাডভান্টেজ। ওইখানে তারা ওইসব প্রতিষ্ঠানগুলো কোথায় ইনভেস্ট করে যেখানে একজন সাধারণ বিনিয়োগকারী আস্থা পায়? ইউজুয়ালি ধরেন রিটায়ারমেন্ট ফান্ড বা এরকম যেগুলি সেন্সিটিভ মানি, সেগুলি তারা মিউচুয়াল ফান্ডে বা নিজেরও অনেক সময় মিউচুয়াল ফান্ডের মতো করে ওইভাবে ইনভেস্ট করে, সো দ্যাট দ্য রিস্ক ইজ হেজড, দের ইজ লেস রিস্ক ইন দোজ। বাংলাদেশে যেমন আপনাদের স্টক মার্কেটের অনুষ্ঠানে আমি কয়েকবার বলেছি, মিউচুয়াল ফান্ড খাতের প্রতি কিন্তু বিনিয়োগকারীদের আকর্ষণ রিলেটিভলি কম, এবং বাংলাদেশের মিউচুয়াল ফান্ড সেক্টরে আপনি যদি দেখেন যেগুলি লিস্টেড, more than I think 80% are currently trading below not only their net asset value but also below their face value. So এগুলির প্রতি মানুষের আকর্ষণ এখনো কম. Perhaps people are not aware of the value of these mutual funds, the safety they provide. আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, আমরা যদি বিনিয়োগ বাড়াতে চাই, আমি 2013-14 অর্থ বছরের দিকে যদি লক্ষ্য রাখি, 8 মাস ফেব্রুয়ারি পর্যন্ত যে 8 মাস হয়েছে
তার মধ্যে 7 মাসই কিন্তু 2012-13 অর্থ বছরের থেকে মাসভিত্তিক ইনওয়ার্ড রেমিটেন্স কমেছে এবং ওভারঅল রেমিটেন্সটা আমাদের এখন একটু স্লো যাচ্ছে। আমরা কিন্তু বিদেশে কর্মী পাঠানোর দিকে যদি নজর না বাড়াই, আমাদের রেমিটেন্স এর ইনভেস্টমেন্ট অ্যাসপেক্ট তো দূরে থাক, আমাদের মানে ইভেন কনজাম্পশনের উপরে যে ইম্প্যাক্টটা ফেলছে সেটার উপরে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। জনাব নাজিমউদ্দিন, ইনওয়ার্ড রেমিটেন্সের ক্ষেত্রে কি অবস্থা এখন? কি এটা কি স্লো গ্রোথ? এটা ভাই যেটা বলেছেন, এটা স্লো হয়ে গেছে অনেক বেশি। কারণ আপনি এখন যদি দুবাই যেতে চান আপনি ভিসা পাবেন না। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সকল অধিকাংশ মার্কেটই আসলে মিডল ইস্টের মোটামুটি সব দেশে কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে ভিজিটারদের। তারপরেও যদি আপনি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যান বা আমেরিকায় যান, ট্রানজিট নিয়ে আপনি যেতে পারেন। তো আমার এবং আমার ম্যানেজিং ডিরেক্টর মেহমুদ হোসেন দুজনই আমরা আমেরিকায় যাওয়ার পথে দুবাইতে গিয়েছি, দেখা যাচ্ছে কোনো লোক নাই। আমাদের সাথে 3-4টা কোম্পানির চুক্তি হয়েছে কিন্তু কোনো রেমিটেন্স পাচ্ছি না। ওরা বলছে যে আমরা কোনো বাঙালি ওয়ার্কার পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ জনাব সৈয়দ নাজিমউদ্দিন। আমাদের সময় স্বল্প আজকে এখানে শেষ করতে হচ্ছে। জনাব ওয়াজিদ শাহ, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পের জন্য আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও। খাতুনগঞ্জ থেকে মতিঝিল, সৌজন্যে অগ্রণী ব্যাংক লিমিটেড।